রবার্ট কিওসাকির যে সারা জাগানো বইটা রিচ ড্যাড পুয়ার ড্যাড, আজকে আমরা এর গভীরে একটু ডুব দেব। সবাইকে স্বাগত। এ বইটা তো অনেকেরই টাকা পয়সার ধারণা একদম নাড়িয়ে দিয়েছে, বিশেষ করে ওই যে দুটো ভিন্ন মানসিকতার বাবার গল্প। হ্যাঁ, একজন গরিব বাবা, অন্যজন ধনী বাবা। ঠিক ঠিক ১৯৯৭ সালে প্রথম যখন বেরুল, তখন থেকে তো বইটা পার্সোনাল ফাইন্যান্স জগতে একটা আলোড়ন তৈরি করে। এটা শুধু টাকা জমানো বা খরচের টিপস না, বরং আর্থিক সাক্ষরতা, সম্পদ তৈরি, ইনভেস্টমেন্ট আর সবচেয়ে বড় কথা অর্থের প্রতি আমাদের যে দৃষ্টিভঙ্গি সেটা বদলানোর কথা বলে। আজকে আমরা ঠিক এইটাই বোঝার চেষ্টা করব, বইটার মূল আইডিয়াগুলো কি, কেন এগুলো এত প্রভাবশালী হলো। আবার একই সাথে কিছু আইডিয়া নিয়ে তো বেশ বিতর্ক আছে, তাই না? হ্যাঁ, আছে তো। চলুন তাহলে ওই দুই বাবার দর্শন দিয়েই শুরু করি। ব্যাপারটা ঠিক কি ছিল? দেখুন, কিওসাকির নিজের বাবা, যাকে উনি গরিব বাবা বলছেন, তিনি তো বেশ উচ্চশিক্ষিত ছিলেন। পিএইচডি ডিগ্রিধারী, সরকারি বড় চাকুরে। উনি প্রথাগত শিক্ষায় আর ওই চাকুরির নিরাপত্তায় খুব বিশ্বাস করতেন। আচ্ছা। কিন্তু আর্থিক সচ্ছলতা সেভাবে আসেনি ওনার জীবনে। আর অন্যদিকে ধনী বাবা, তিনি তো আসলে ওনার বন্ধুর বাবা ছিলেন। হ্যাঁ, ঠিক। উনি কিন্তু প্রথাগত শিক্ষায় অতটা শিক্ষিত ছিলেন না, কিন্তু ছিলেন একজন সফল উদ্যোক্তা। ওনার ফোকাসটা ছিল অন্য জায়গায়, আর্থিক শিক্ষা, ইনভেস্টমেন্ট, সম্পদ তৈরি করা, এইসবের ওপর। মানসিকতার পুরো পার্থক্য আর কি। একদম। গরিব বাবা বলতেন ভালো করে পড়ো, ভালো চাকরি পাবে। আর ধনী বাবা, তিনি বলতেন ভালো করে পড়ো, যাতে পরে ভালো কোম্পানি কিনতে পারো। এই যে মৌলিক পার্থক্যটা, এটাই কিন্তু পুরো বইটার ভিত্তি। বাহ, এই আইডিয়াটাই তো প্রচলিত ভাবনাকে একটা বড় চ্যালেঞ্জ ছুড়ে দেয়। বইয়ের সবচেয়ে বেশি যে আইডিয়াটা নিয়ে কথা হয় সেটা হলো টাকার জন্য কাজ না করে টাকাকে দিয়ে কাজ করানো। এটা আসলে কিভাবে কাজ করে একটু বুঝিয়ে বলবেন? এর মানে হলো মাস গেলে শুধু বেতনের জন্য নিজের সময় আর শ্রম দেওয়া নয়, বরং এমন কিছু তৈরি করা যা আপনি যখন কাজ করছেন না তখনও আপনার জন্য আয় তৈরি করে, প্যাসিভ ইনকাম আর কি। যেমন ধরুন, রিয়েল এস্টেট থেকে ভাড়া আসছে, বা স্টক থেকে ডিভিডেন্ড পাচ্ছেন, কিংবা ধরুন আপনার একটা ব্যবসা আছে যা নিজে নিজেই চলতে পারে। ধনীরা মূলত এভাবেই তাদের সম্পদ বাড়ান। এখানেই তো এই বিখ্যাত সম্পদ বনাম দায় বা অ্যাসেট বনাম লায়াবিলিটির ধারণাটা আসছে, তাই না? কিওসাকি যেভাবে ব্যাখ্যা করেছেন সেটা কিন্তু বেশ অন্যরকম। হ্যাঁ, একদম। খুবই সোজা সাপটা, কিন্তু শক্তিশালী ধারণা। আমরা তো সাধারণত বাড়ি গাড়িকেও সম্পদ ভাবি, কিন্তু কিওসাকি সংজ্ঞাটা খুব ক্লিয়ার। যা আপনার পকেটে টাকা ঢোকায় সেটাই হলো সম্পদ বা অ্যাসেট। আচ্ছা। আর যা আপনার পকেট থেকে টাকা বের করে নিয়ে যায় সেটাই হলো দায় বা লায়াবিলিটি। তো এই সংজ্ঞা অনুযায়ী একটা গাড়ির লোন বা ক্রেডিট কার্ডের বিল, এগুলো তো নিশ্চিতভাবেই দায়। কিন্তু কিওসাকি যে নিজের থাকার বাড়িকেও অনেক সময় দায় বলেছেন, এটা নিয়ে তো বেশ আলোচনা সমালোচনা হয়। এর পেছনে যুক্তিটা কি? হ্যাঁ, এটা নিয়ে বিতর্ক আছে। যুক্তিটা হলো ক্যাশ ফ্লোর দিক থেকে। আপনার নিজের বাড়ি যদি না আপনি এর কোনো অংশ ভাড়া দিয়ে থাকেন, তাহলে তো এটা সরাসরি কোনো আয় তৈরি করছে না। ঠিক। বরং এর মেইনটেনেন্স, ট্যাক্স, মর্টগেজের সুদ, এগুলো তো আপনার পকেট থেকে নিয়মিত টাকা বের করে নিচ্ছে। তাই কিওসাকির মতে যতক্ষণ না এটা আপনার জন্য ক্যাশ ফ্লো বা আয় তৈরি করছে, টেকনিক্যালি এটা একটা দায়। যদিও হ্যাঁ, বাড়ির দাম ভবিষ্যতে বাড়তে পারে, সেটা আবার অন্য হিসাব। তবে এই দৃষ্টিকোণটা অনেকের কাছে একটু ধাক্কার মতো লাগতে পারে। বোঝা গেল। তার মূল জোরটা উনি দিচ্ছেন আর্থিক শিক্ষার উপর, যা আমাদের গতানুগতিক স্কুল কলেজে সেভাবে শেখানো হয় না। ঠিক তাই। কিওসাকি বারবার এই কথাটাই বলেছেন, ধনী হতে হলে আপনাকে অ্যাকাউন্টিং, ইনভেস্টিং, মার্কেট কিভাবে কাজ করে আর আইন, বিশেষ করে ট্যাক্স আইন সম্পর্কে জানতেই হবে। যেমন ধরুন, উনি কর্পোরেশন ব্যবহারের সুবিধার কথা বলেছেন। ও আচ্ছা, কর্পোরেশন এটা কিভাবে সাহায্য করে? সাধারণ চাকরিজীবীদের তুলনায় ব্যবসায়ীরা বা কর্পোরেশনের মালিকরা করের ক্ষেত্রে কি সুবিধা পান? মূল পার্থক্যটা হল পেমেন্টের সিকোয়েন্সে। বেতনভোগী কর্মীরা আগে আয় করেন, তারপর ট্যাক্স দেন। আর ব্যবসায়ীরা বা কর্পোরেশনগুলো, তারা আয় করে, সেখান থেকে ব্যবসার সব খরচ, যেমন ধরুন অফিস ভাড়া, কর্মীদের বেতন, অন্যান্য খরচ, এগুলো বাদ দেওয়ার পর যা লাভ থাকে সেটার উপর ট্যাক্স দেয়। আচ্ছা,
তার মানে খরচের পর ট্যাক্স? হ্যাঁ, আর আইনসম্মতভাবে কর্পোরেশন গঠন করলে ব্যক্তিগত দায়বদ্ধতাও কমে, আবার ট্যাক্স বাঁচানোরও কিছু সুযোগ তৈরি হয়। এটা কিন্তু ট্যাক্স ফাঁকি দেওয়া নয়, বরং আইন মেনেই ট্যাক্স প্ল্যানিং করা। তার মানে শুধু ভালো বেতনের চাকরি খোঁজার বদলে উনি বলছেন শেখার জন্য কাজ করতে, স্কিল ডেভেলপমেন্টের উপর জোর দিচ্ছেন। হ্যাঁ, বিশেষ করে সেলস বা বিক্রি করার দক্ষতা, মার্কেটিং, কমিউনিকেশন, লিডারশিপ, এই স্কিলগুলো অর্জন করা খুব জরুরি। কারণ এই দক্ষতাগুলি লম্বা সময়ে সম্পদ তৈরিতে সাহায্য করে। সেটা নিজের ব্যবসা শুরু করে হোক বা ভালো বিনিয়োগকারী হয়েই হোক। চাকরি হয়তো নিরাপত্তা দেয়, ঠিক, কিন্তু আসল আর্থিক স্বাধীনতা আসে নিজের উদ্যোগ বা স্মার্ট বিনিয়োগ থেকে। আর ঝুঁকি নেওয়ার ব্যাপারটা, ব্যর্থতার ভয়ে তো অনেককেই আটকে রাখে, তাই না? অবশ্যই। কিওসাকি তো এটাই মনে করেন যে ব্যর্থতার ভয়ে মানুষকে ওই র্যাট রেসের চক্রে, মানে ওই আটপৌড়ে জীবনের গণ্ডিতে আটকে রাখে। ধনীরা ঝুঁকি নিতে ভয় পায় না, তবে তারা আন্দাজে ঝুঁকি নেয় না, তারা হিসাব করে ঝুঁকি নেয়, যেটাকে বলে ক্যালকুলেটেড রিস্ক। আর ভুল করলে সেখান থেকে শেখে, সেটাকে অভিজ্ঞতা হিসাবে কাজে লাগায়। আর্থিক স্বাধীনতা পেতে গেলে এই মানসিকতাটা, মানে ঝুঁকি নেওয়ার সাহস এবং ভুল থেকে শেখার ক্ষমতাটা খুব জরুরি। তাহলে সব মিলিয়ে যদি দেখি, বইটার শক্তিশালী দিকগুলো কি বলবেন? সবচেয়ে বড় শক্তি হল এর সরল ভাষা আর প্রচলিত ধারণাকে প্রশ্ন করার সাহস। এটা সাধারণ মানুষকে, বিশেষ করে যারা ফাইন্যান্স নিয়ে আগে সেভাবে ভাবেনি, তাদের দারুণভাবে অনুপ্রাণিত করে। অর্থের প্রতি একটা, মানে একেবারে নতুন দৃষ্টিভঙ্গি তৈরি করে দেয়। আর দুর্বল দিক, কিছু সমালোচনাও তো আছে নিশ্চয়ই। হ্যাঁ, কিছু সমালোচনাও আছে এবং সেগুলো বেশ যৌক্তিকও। যেমন কিছু আইডিয়া একটু বেশি সরল করে দেখানো হয়েছে। বইটি কি করতে হবে সেটা হয়তো বলে, কিন্তু কিভাবে করতে হবে তার বিস্তারিত গাইডলাইন সবসময় পাওয়া যায় না। আচ্ছা। আবার কিছু পরামর্শ, যেমন ধরুন রিয়েল এস্টেটে খুব বেশি ঝুঁকি নেওয়া বা বাড়িকে সরাসরি দায় বলে দেওয়া, এগুলো সবার জন্য হয়তো ঠিক নাও হতে পারে। ভুলভাবে ইন্টারপ্রেট করলে বা না বুঝে কাজে নামলে সমস্যা হতে পারে। তাহলে কাদের জন্য এই বইটা পড়া সবচেয়ে বেশি দরকারি বলে মনে করেন? আমার মনে হয় যারা পার্সোনাল ফাইন্যান্স নিয়ে সবেমাত্র চিন্তাভাবনা শুরু করেছেন, যারা নিজেদের আর্থিক অবস্থার উন্নতি করতে চান, যারা চাকরি করেও আয়ের অন্য পথ খুঁজছেন, বা যারা উদ্যোক্তা কিংবা বিনিয়োগকারী হতে চান, তাদের জন্য এটা একটা দারুণ স্টার্টিং পয়েন্ট হতে পারে। আর যারা ওই যে বললাম র্যাট রেস, মানে রোজমর্রা জীবনের চক্র থেকে বেরোতে চান, তাদের মানসিকতা বদলাতে বইটি খুবই সাহায্য করতে পারে। বেশ, তাহলে সারসংক্ষেপে যদি বলি, বইটির মূল বার্তা দাঁড়াচ্ছে আর্থিক স্বাধীনতা পেতে হলে শুধু খাটুনি করলেই হবে না, আর্থিক বুদ্ধিমত্তা বা ফাইন্যান্সিয়াল আইকিউ বাড়াতে হবে আর নিজের মানসিকতার পরিবর্তন আনতে হবে। এটাই মূল কথা। একদম। আমরা এটিকে 4.55 রেটিং দিতে পারি। চিন্তাভাবনা বদলানোর জন্য এটা অবশ্যই পড়ার মতো একটা বই। তবে এটাও মনে রাখতে হবে, এটা কিন্তু কেবল শুরু। গভীর জ্ঞান আর বাস্তবে প্রয়োগ করার জন্য আরও অনেক কিছু জানার, শেখার এবং করার আছে। ঠিক। রবার্ট কিওসাকির একটা বিখ্যাত উক্তি দিয়েই শেষ করি, আমাদের সকলের সবচেয়ে শক্তিশালী সম্পদ হল আমাদের মন। যদি এটিকে ভালোভাবে প্রশিক্ষিত করা হয়, তবে এটি প্রচুর সম্পদ তৈরি করতে পারে। এই আলোচনা শোনার পর নিজের আর্থিক ভবিষ্যৎ নিয়ে, নিজের মনের এই প্রশিক্ষণের ব্যাপারটা নিয়ে নতুন করে ভাবার কি কোনো অবকাশ তৈরি হলো? এই প্রশ্নটা না হয় শ্রোতাদের জন্যই রেখে যায়।